আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সহজে পড়া শিখিতে সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে লেখক হারুন হাবিব রচিত যে গল্পটি পড়ব তার নাম পিতৃপুরুষের গল্প। পিতৃপুরুষের গল্প, এটা কিন্তু গল্পটির নাম। এই পিতৃপুরুষ মানে হচ্ছে আমাদের পূর্বপুরুষ, উত্তরসূরি। তো দেখি আমাদের এই গল্পের মাধ্যমে লেখক পিতৃপুরুষ সম্বন্ধে কি মেসেজ দিয়েছেন। অন্তুর মামা বড় বেশি একটা ঢাকা শহরে আসেন না। ওর মা চিঠি লিখে কত বলেন, কাজল তুই ঢাকা শহরে চলে আয়, আমার বাসাতেই থাকবি যতদিন চাকরি না হয়। কাজল মামা তবু আসে না, গ্রাম নাকি খুব ভালো লাগে কাজল মামার। এখানে দেখো অন্তু একটা আমরা চরিত্র পাই, তার মামা যার নাম কাজল আর অন্তুর মা। মামার চাকরি নেই, সে গ্রামে থাকে। মা বারবার তাকে আসার জন্য চিঠি লিখে, কিন্তু মামা আসে না। কেন আসে না? গ্রামে থাকতেই তার ভালো লাগে এই জন্য। 1971 সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত। কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো 1971-এ। পড়তে পড়তেই বেঁধে গেল যুদ্ধ। একদিন ঢাকা ছেড়ে হঠাৎ সে গ্রামে এসে হাজির। তারপর রাত দিন এ গ্রাম সে গ্রাম ঘুরে ছেলেদের জোগাড় করে মিছিল মিটিং, রাইফেল জোগাড় করে ট্রেনিং, আরও কত কি। অন্তুর নানা কত বকতেন, বাবা এসব করিস নে, বিপদে পড়বি। এই প্যারায় আমাদের কি বলা হয়েছে যে অন্তুর মামা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো তখন সময় ছিল 1971 সাল। পড়তে পড়তে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখনই যুদ্ধ লেগে গিয়েছিল। তখন সে গ্রামে ফিরে যায়। গ্রামে ফিরে গিয়ে ছেলেদের জোগাড় করে, রাইফেল জোগাড় করে ট্রেনিং নেয়, সব কিছু করে যুদ্ধের জন্য। বাঘা বাঙালিরা এবার যুদ্ধ করবে বাবা, স্বাধীনতা এবার আসবেই, সাহস নিয়ে বলতো কাজল মামা। কাজল মামা বলতেন কি, যে এবার বাঘা বাঙালিরা যুদ্ধ করবে, স্বাধীনতাকে ছিনিয়ে আনবে তারা। সেই কাজল মামার যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অন্তু। বার্ষিক পরীক্ষার পর থেকেই মা ওকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে। তুই এক কাজ কর অন্তু, চিঠি লেখ মামাকে, বল এবারে 21শে ফেব্রুয়ারিতে যেন অবশ্যই ও ঢাকা আসে। আরও বল তুই যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহে বসে আছিস, দেখবি ঠিক আসবে। ওই মামা, কাজল মামা শহরে আসে না বলে অন্তুর মা অন্তুকে শিখিয়ে দেয় চিঠি লেখার জন্য। চিঠিতে কি লিখতে বলে, যে এবারের 21শে ফেব্রুয়ারিতে মামাকে ঢাকা আসতে বলছে এবং সে যুদ্ধের গল্প শুনবে মামার কাছ থেকে। বুদ্ধিটা অন্তুর মার হলেও এমন একটা কৌশল চিন্তা করতে সে বেশ কদিন আগে থেকেই। বলছে বুদ্ধিটা মার হলেও এমন একটা কৌশল সে চিন্তা করছিল কয়েকদিন থেকেই। কাউকে না জানিয়ে অন্তু চিঠি লিখেছে। সেও প্রায় 10-12 দিন হয়ে গেছে। আজ 18 তারিখ, 3 দিন বাদেই মহান 21শে ফেব্রুয়ারি। ওর কেন যেন বিশ্বাস কাজল মামা আর কারো কথা শুনুক না শুনুক, তার কথা রাখবেই, আসবেই সে ঢাকা। তো অন্তু কী করেছে, মার বুদ্ধি দেওয়ার আগেই কিন্তু সে মামাকে চিঠি লিখেছে। আজকে 18 তারিখ হয়ে গেছে, 21 তারিখের আর 2 দিন বাকি, 3 দিন। বলছে এই 3 দিনের মধ্যে মামা ঢাকা আসবেই। অন্তু বরাবর রাত 9টা, 9:30টায় ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ রাতে সে 10টারও ওপরে জেগে থাকলো। মা বললেন, ঘুমোতে যাসনি কেন? অন্তু
খুলে বলে না কিছু। 11টা বাজতেই কিন্তু ঘুমে চোখ বন্ধ হয়ে আসে ওর। লেপের নিচে ঢুকতে ঢুকতেই সে কি গভীর ঘুম। ভোরবেলায় সে দেখল কাজল মামা তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। লেপ থেকে বেরিয়ে এক লাফে উঠে বসলো সে বিছানায়। বলছে যে ওই যে রাতে সে জাগছিল, তার ধারণা ঠিক ছিল যে মামা ঠিকই আসবে। সকাল হতেই দেখলো যে মামা তার চুলে হাত বুলাচ্ছে। মামা বললেন, ভালো আছিস তুই অন্তু? শেষ রাতে ট্রেনে এলাম, এসে দেখি তুই ঘুমাচ্ছিস। অন্তু বলে, আজ কিন্তু 19 তারিখ। তা তো জানো মামা, 2 দিন বাদেই 21শে ফেব্রুয়ারি। মামা বললেন, ঠিক আছে, খানিকক্ষণ রেস্ট নিয়েই বেরোবো তোকে নিয়ে। যেখানেই যেতে চাস সেখানেই যাব। 5 দিন আমি ঢাকায় থাকবো, এর মধ্যে 4 দিনই তোর সাথে। যেখানে যেতে চাইবি যাব, যত গল্প শুনতে চাস শোনাবো। তো মামার সাথে কি কথা হলো? মামা 5 দিন ঢাকায় থাকবে, অন্তু যেখানে যেখানে বেড়াতে যেতে চাইবে মামা তাকে সব জায়গায় নিয়ে যাবে। 5 দিনের 4 দিনই অন্তুর জন্য বরাদ্দ। মোহাম্মদপুরের নূরজাহান রোড থেকে একটি রিকশায় চাপলো অন্তু আর কাজল মামা। লালমাটিয়া ধানমন্ডি হয়ে রিকশা চলছিল। মামা বললেন, এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এর নাম 7 মসজিদ রোড। জানিস? কি যে বলো মামা, জানবো না কেন। যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন কাজল মামা লালমাটিয়া ধানমন্ডি হয়ে রিকশায় চেপে, তার রাস্তাটার নাম ছিল 7 মসজিদ রোড। তো মামা জিজ্ঞেস করলেন যে এই রাস্তার নাম কি জানিস? কাজল বলল, কেন জানবে না। এই যে এখানে দেখো কাজল মামার সাথে অন্তু রিকশায় চেপে ঘুরছে, সুন্দর একটা দৃশ্য। ঠিক আছে, বল দেখি 7 মসজিদ নাম হয়েছে কেন রাস্তাটার? তা তো ঠিক জানি না। তখন অন্তু যখন বলল রাস্তাটার নাম জানে, তখন মামা জিজ্ঞেস করলো কেন এই রকম নামকরণ করা হয়েছে। তা কিন্তু অন্তু জানে না, সেটা স্বীকার করলো। এই জন্যই বলছিলাম অতীতের অনেক জিনিসই জেনে রাখা ভালো আমাদের। অতীত মানে আমাদের আগের দিন। পুরনো দিনের ওপরেই তো বর্তমানের দিন রাত গড়ে ওঠে। কাজল মামা সংক্ষেপে বললেন, এই ঢাকা শহরের আগের নাম জাহাঙ্গীরনগর, মুঘল বাদশাহ জাহাঙ্গীরের নামে। সেই সময় থেকেই শহরের আনাচে কানাচে অনেক মসজিদ তৈরি হতে থাকে। বলছে এই ঢাকা শহরের পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। তখন মুঘল বাদশাহ জাহাঙ্গীর ছিলেন এখানকার রাজ্য শাসক, তার নামেই এই শহরের এই ঢাকা শহরের নামকরণ হয়েছিল। রাজ্য শাসক মানে ঢাকার মুঘল বাদশাহ জাহাঙ্গীর তখন রাজত্ব করতেন আর কি। তখন অনেক মসজিদ নির্মাণ হয়েছিল ঢাকায়। এই রাস্তাটা পিলখানার মোড় থেকে মোহাম্মদপুর এসে 7 গম্বুজ মসজিদে ঠেকেছে। সেই পুরনো মসজিদের নামেই রাস্তাটার নাম হয়েছে 7 মসজিদ রোড। কেন 7 মসজিদ রোড হয়েছে এটা আমরাও শিখে নিলাম। রিকশাটা নিউ মার্কেট পেরিয়ে নীলক্ষেত হয়ে বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে ঢুকতেই অন্তু জিজ্ঞেস করলো, তুমি নাকি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে মামা? হ্যাঁ, পড়তাম একদিন। তুই জানলি কি করে? অন্তু মামাকে জিজ্ঞেস করলো মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো কিনা। তখন মামা বললেন যে তুই কিভাবে তা জানলি? মা বলছিল তুমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে তখনই যুদ্ধে গিয়েছ। অন্তু যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ। যুদ্ধ হয় রাজায় রাজায়, এক দেশে আরেক দেশে, মানুষের লোভ লালসায়।
যুদ্ধে শক্তি দেখায় একজন মানুষ, কষ্ট হয় সাধারণ মানুষের, কিন্তু মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতার জন্য, একটি জাতি হিসেবে বেঁচে থাকবার জন্য, সব অন্যায় অত্যাচার আর শৃঙ্খল থেকে মুক্ত হবার জন্য। দেখো মুক্তিযুদ্ধের তাৎপর্য কতটা গভীর, যেটা আমরা কেউই জানি না। মুক্তিযুদ্ধ হয় কেন? ৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সাধারণ যুদ্ধ নয়। এখানে আমরা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পার্থক্যটা জানলাম। দেখতে দেখতে রিকশাটা রোকেয়া হল আর শামসুন্নাহার হল পেরিয়ে জগন্নাথ হলের সামনে এসে পৌঁছালো। কাজল মামা বললেন, এই যে ডান পাশে বিল্ডিংটা দেখছিস, ওটার নাম কি জানিস? কাজল বলল যে এই ডান পাশে বিল্ডিংটার নাম কি। তারা কোথা দিয়ে রিক্সা নিয়ে যাচ্ছিল? রোকেয়া হল, শামসুন্নাহার হল পেরিয়ে জগন্নাথ হলের সামনে। না, জগন্নাথ হল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে। মামা বললেন যে এটা জগন্নাথ হল, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে। তুমি থাকতে এখানে? অন্তু মামাকে প্রশ্ন করল। না, আমি থাকতাম হাজি মুহাম্মদ মহসিন হলে। পাকিস্তানি হানাদার বাহিনী এই হলের কয়েক শত ছাত্রকে ওই মাঠটাতে একসাথে দাঁড় করিয়ে গুলি করে মেরেছিল। বলছে মামা কোথায় থাকতেন? হাজি মুহাম্মদ মহসিন হলে। এই বলছে যে এই হলের অনেক ছাত্রকে, একেবারে কয়েকশো, অনেক মানে কয়েকশো ছাত্রকে একসাথে দাঁড় করিয়ে গুলি করে মেরেছিল। অন্তু প্রশ্ন করল, কেন? কারণ পাকিস্তানি সামরিক শাসকেরা আমাদের বাংলাদেশটাকে গোলাম করে রাখতে চেয়েছিল, আর ছাত্ররা যেহেতু তরুণ এবং পাকিস্তানিদের সব অন্যায়ের প্রতিবাদ করত, সেহেতু ওদের গুলির শিকার হলো ওরাই প্রথম। বলছে ছাত্ররাই তো সব সময় এগিয়ে আসে শুরুতেই, যার কারণে ওরাই প্রথম পাকিস্তানিদের গুলির শিকার হয়। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে রিকশার ভাড়া মিটিয়ে দিলেন কাজল মামা। দুদিন বাদেই মহান ২১শে ফেব্রুয়ারি। মামা বললেন, অন্তু, এই পৃথিবীতে অসংখ্য অগণিত জাতি বা গোষ্ঠীর মানুষ বসবাস করে। ওদের মধ্যে যারা স্বাধীন হয়েছেন, তাদের সেই স্বাধীনতা লাভের পেছনে প্রচুর ত্যাগ তিতিক্ষা আছে, অনেক রক্তের ইতিহাস আছে, হাজারো লক্ষ প্রাণদানের করুণ কাহিনী আছে। আর সেই সব রক্তের স্মৃতিকে ভবিষ্যতের বংশধরদের জন্য ধরে রাখতে গিয়েই দেশে এই শহীদ মিনারের মতো স্মৃতিসৌধ গড়ে উঠেছে। স্মৃতিসৌধ কেন গড়ে উঠেছে? বলছে যে পৃথিবীতে অসংখ্য অগণিত জাতি গোষ্ঠী রয়েছে, তারা যেভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার পেছনে প্রচুর রক্তক্ষয় হয়েছে, জীবন দিতে হয়েছে। সেই সব ইতিহাস খুবই করুণ, আর সেই সব রক্তের স্মৃতিকে ভবিষ্যতের এই যে আমাদের জন্য, তোমাদের জন্য ধরে রাখার জন্যই এইসব শহীদ মিনার গড়ে উঠেছে। অন্তু মামাকে বলে, মামা এবার কি তুমি ফুল দিতে আসবে শহীদ মিনারে? আসবো, গ্রামে থাকি, অনেক বছর আসতে পারিনি, এবার তোকে নিয়েই আসবো। বল তো অন্তু, শহীদ মিনার বাঙালির স্মৃতিসৌধ কেন? এবার আবার মামা প্রশ্ন করে বললেন যে শহীদ মিনার কেন বাঙালির স্মৃতিসৌধ, আর এখানে মামা অন্তুকে নিয়ে ফুল দিতে আসবেন সেটাও তিনি বললেন। মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে গিয়ে এখানে অনেক বাঙালি প্রাণ দিয়েছিল একদিন। অন্তুর স্পষ্ট উত্তরে কাজল মামা খুব খুশি হয়। বললেন, তুই তো বেশ কিছু জানিস অন্তু, তোর উত্তরে খুব খুশি হয়েছি আমি। এই শহীদ মিনার হলো আমাদের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির মিনার। পাকিস্তানের শাসকেরা আমাদের বাঙালিদের ওপর তাদের উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাঙালিরা তা মেনে নেয়নি। তাই ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে ঠিক এই জায়গাটায়
যখন তারা উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করছিল তখনই পাকিস্তানি পুলিশ গুলি করে অনেককে হত্যা করেছে। বলছে যে এই যে আমাদের শহীদ মিনার, এই শহীদ মিনারের ইতিহাস হচ্ছে যে বাংলা ভাষার জন্য বাঙালিরা যখন আন্দোলন করছিল সেই সময় 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে ঠিক এই শহীদ মিনারের এখানে ছাত্ররা যখন মিছিল নিয়ে আসে তখন পাকিস্তানি পুলিশেরা তাদের উপর গুলি করেছিল। চাপ চাপ রক্তে এই জায়গার মাটি ভিজে গেছে। এই রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে পেরেছি। অন্তুর মুখ দেখে কাজল মামা বুঝলেন যে সে মন খারাপ করেছে। মানুষকে গুলি করে মেরে ফেলতে পারে, এ ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারে না অন্তু। মামাকে বলে, মামা তুমিও তখন এখানে ছিলে? অন্তু মামার কথা শুনে মামাকে শুধু প্রশ্ন করে যে মামা তখন এই শহীদ মিনারের আন্দোলনে ছিল কিনা, 1952 ভাষা আন্দোলনে শহীদ মিনারের কাছে সেদিন 21শে ফেব্রুয়ারি দিন ছিল কিনা। এই দেখো ছবিতে সুন্দর মামা এবং অন্তুর একটা ছবি আছে শহীদ মিনারের সামনে। না রে পাগল, আমি তো তখন তোর মতোই ছোট। এখানে যারা 52 সালে রক্ত দিয়েছেন তারা সবাই আমার বড়, ওরা আমাদের পিতৃপুরুষ, ওদের আমরা চিরদিন মনে রাখবো, শ্রদ্ধা করব। অন্তুর মামা বলছে যে না, তারা কাজল মামার বয়সে বড় ছিল। পিতৃপুরুষ মানে পূর্বপুরুষ। কাজল মামার হাত ধরে অন্তু একের পর এক সিঁড়ি ডিঙিয়ে শহীদ মিনারের উপরে ওঠে। মামার কাছে 21শে ফেব্রুয়ারির কাহিনী শুনে সে আগ্রহী হয় নিজ জাতির অতীত সংগ্রামের আরও কাহিনী শুনতে। কেউ তো আগে এমন করে বলেনি তাকে, অথচ কত কাহিনী আছে বাঙালি জাতির। অন্তু বলে, তুমি আমাকে আরও কাহিনী বলো মামা। 21শে ফেব্রুয়ারির দিন যখন ফুল দিতে আসবি সেদিন আরও বলবো, আজ শুধু এটুকুই বলি। এই 21শে ফেব্রুয়ারির শহীদেরা হচ্ছে আমাদের জাতির প্রথম শহীদ। ওরা রক্ত দিয়েছিল বলেই বাংলা ভাষা রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছিল। বলছে প্রথম শহীদ, আমাদের জাতির প্রথম শহীদই ছিল এই ভাষা শহীদরা। তাদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি এবং এ ভাষা রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছে। শুধু তাই নয়, 21শে ফেব্রুয়ারি থেকেই পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের স্বাধীনতার মূল সংগ্রাম শুরু হয়। সেই সংগ্রাম আরও 19 বছর ধরে চলে। এই 19 বছরে অসংখ্য মানুষ মারা যায়, অনেক মায়ের কোল খালি হয়ে যায়। তারপর আসে 1971 সালের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধে তুমি ছিলে? এখানে অন্তুর মামা, কাজল মামা এই ভাষা শহীদদের নিয়ে যে আমাদের যে ইতিহাস, গর্বের ইতিহাস সেটা বলছিল। এবং এই 21শে ফেব্রুয়ারিতে যে শহীদরা শহীদ হন তারাই ছিল বাঙালি জাতির প্রথম শহীদ। এবং এই 21শে ফেব্রুয়ারির পর থেকেই দীর্ঘ 19 বছর পর্যন্ত বাঙালিরা নানাভাবে অত্যাচারে জর্জরিত হয়ে তারা আন্দোলনের ধীরে ধীরে 1971-এর মুক্তিযুদ্ধের আন্দোলন পর্যন্ত পৌঁছে। মামা বললেন, হ্যাঁ আমি ছিলাম সেই মুক্তিযুদ্ধে। মামা সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলতে হবে, কিন্তু মুক্তিযুদ্ধের গল্প বাসায় ফিরে দুপুরের খাবার খেয়েই বলবে, ঠিক তো? অন্তু আবার মামার স্বীকারোক্তি নিল যে দুপুরের পরেই সে গল্প শুনবে। কিসের গল্প? মুক্তিযুদ্ধের গল্প। ঠিক। শহীদ মিনার থেকে নেমে কাজল মামা আর অন্তু জুতা পরে নেয়। ফিরে আসার সময় মামা বলেন, অন্তু চল আমরা দুজনেই 1 মিনিট দাঁড়িয়ে 21শে ফেব্রুয়ারির শহীদদের শ্রদ্ধা জানাই। অন্তু ও কাজল মামা নীরবে শ্রদ্ধা জানায়।
শহীদ মিনার থেকে নেমে তারা জুতো কেন পরে? কারণ শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে জুতো পরে কেউ যায় না, খালি পায়ে যায়। তারপর তারা পিছনে দাঁড়িয়ে, নিচে সিঁড়ির বেদিতে দাঁড়িয়ে 1 মিনিট শহীদদের শ্রদ্ধা জানালো অন্তু এবং কাজল মামা। গল্পটা সংক্ষেপিত এবং পরিমার্জিত, তোমরা বড় হয়ে এটা আরও বড় আকারে পড়বে। শব্দার্থ টিকা আমরা একটু পড়ে নিব, কারণ এখান থেকে অনেক বহু নির্বাচনী প্রশ্ন হয়। হানাদার বাহিনী অর্থ অন্যায়ভাবে আক্রমণকারী বাহিনী। এখানে পাকিস্তানি সেনাবাহিনীকে বোঝাচ্ছে। এই বাহিনী বাংলার নিরীহ জনগণের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। তিতিক্ষা অর্থ সহনশীলতা। সামরিক শাসন, সামরিক বাহিনী দ্বারা যখন রাষ্ট্রের শাসন পরিচালিত হয় তখন সেই শাসনকে সামরিক শাসন বলা হয়। এই শাসন ছিল পাকিস্তান আমলে। পিতৃপুরুষ, পিতা, পিতামহ, প্রপিতামহ প্রভৃতি পূর্বপুরুষ। এখানে পিতা তো বাবা, পিতামহ হচ্ছেন দাদা, আর প্রপিতামহ হচ্ছেন দাদার বাবা। এই পূর্বপুরুষদের কথা বলা হয়েছে। এখানে আমরা পাঠের উদ্দেশ্যটা একটু পড়ি। শিক্ষার্থীদের মধ্যে দেশ, জাতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হবে এই গল্পটি, এজন্য তোমাদের জন্য পাঠ্য করা হয়েছে। শেষ করছি আমরা আজকের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। একবারের পরে যদি ক্লাস না করে যদি না বোঝো, বারবার তোমরা পড়বে, বারবার ক্লাস দেখবে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। খুব শীঘ্রই আমরা আরেকটি ক্লাস নিয়ে হাজির হব তোমাদের কাছে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সহজে পড়াশিখির সাথে থেকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।